দ্বিতীয় বর্ষ অনার্স প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যাল যে মেজর প্র্যাকটিক্যালটা আছে সে প্র্যাকটিক্যালের প্রথম অংশটা আগের ক্লাসে আমরা দেখেছি। আজকে আমরা শেষ অংশটুকু দেখব। এই কোর্সের কোর্স কোড হচ্ছে 223106। তো আমরা 1 2 3 এই পর্যন্ত দেখেছি। আজকে আমরা 4 5 6 থেকে শুরু করে বাকি যে অংশটুকু আছে সেই প্রশ্ন সম্পর্কে জানবো এবং ডিটেলসে দেখব। তো 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা 25 মার্কস এখানে থাকবে এবং হচ্ছে টোটাল 10টা নমুনা থাকবে, আড়াই করে প্রত্যেকটাতে। তো আড়াই গুণ 10 25 হবে এবং এই 25-এ 25ই পাওয়া যায় যদি কেউ সেভাবে পড়াশোনা করে। তো এখানে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে 3টা পার্ট, ক, খ, গ। ক, খ, গ এর 3টা পার্টের মধ্যে এখানে হচ্ছে প্রথম ক যেটা থাকবে সেখানে 6টা প্রাণী থাকবে, নমুনা প্রাণী। আর পরের 2টা থাকবে হচ্ছে স্লাইড, আর পরে 2টা থাকবে হচ্ছে অস্থি, অর্থাৎ 6 2 2 টোটাল হচ্ছে 10টা। এখানে কিন্তু মাথায় রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন অস্থির ক্ষেত্রে একদম নির্দিষ্ট করে দেওয়া আছে, মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট করা থাকবে। তো এগুলা একটু ডিটেলসে আমরা দেখব এবং স্লাইডও কিন্তু এরকম পূর্ণ মাউন্ট আছে অথবা ভ্রূণতাত্ত্বিক, এইটা একটা সেট। আর আরেকটা হচ্ছে কলাতাত্ত্বিক একটা স্লাইড, অর্থাৎ 2টা স্লাইডের মধ্যে এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। একইভাবে যখন অস্থি আসবে, উভচর বা সরীসৃপ এই সেট থেকে একটা আসবে, পাখি বা স্তন্যপায়ী এই সেট থেকে একটা আসবে। এবং মার্কস ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সেগুলোও আমি ডিটেলসে দেখাবো। তো প্রথমে এরপরে আছে হচ্ছে 5 নাম্বার, সেখানে থাকবে হচ্ছে বেন্থোস এবং প্লাঙ্কটন, এই 2টা জিনিস। এখানে যদিও লেখা হয়েছে যে 2টি প্লাঙ্কটন আর 2টি হচ্ছে বেন্থোস, আসলে প্রকৃতপক্ষে তা না। এখানে হচ্ছে আহ, উম, হ্যাঁ 2টা আর 2টা যদি হয় তাহলে হচ্ছে 4টা, প্রত্যেকটাই থাকবে হচ্ছে 3 করে, তাহলে 3 ছেড়ে 12 থাকবে। আর শিক্ষা সফর এটা তো অলরেডি তোমরা করে ফেলেছো, যারা করেছো তারা ফুল মার্কস পাওয়া যায় না সাধারণত, এখানে 13 থেকে 14 এরকমই দিয়ে থাকে। যারা ঠিকঠাকভাবে কাজ করবে, ঠিক সময়ে খাতা জমা দিয়ে টিচারের কাছ থেকে সিগনেচার করে নিবে, তারা এরকমই পাবে। একই কথা হচ্ছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। আর ভাইবা তো প্র্যাকটিক্যাল, এই যে আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছি যে সেখান থেকে কি কি প্র্যাকটিক্যালের রিলেটেড প্রশ্ন থাকতে পারে, প্লাস তোমাদের যে থিওরি এক্সামটা দিয়েছো সেখান থেকেও তোমাদেরকে প্রশ্ন দিবে, কিছু করবে বেসিক। সেই হিসাবে কোর্সের প্লাস চেষ্টা করবে যে তোমাদের বিভাগের প্রত্যেকটা টিচারের নাম, পূর্ণ নাম, ডেজিগনেশন সহ, পদবি সহ ভালোভাবে জেনে যাওয়া এবং কোর্সের নামগুলা, কি কি কোর্স তোমরা পরীক্ষা দিয়েছো, কোর্সের কোডগুলা, এগুলা ভালো করে জেনে যাবে। এগুলা সাধারণত পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো প্রথমেই আসি হচ্ছে 4 নাম্বার যে প্রশ্নটার কতে থাকবে হচ্ছে নমুনা প্রাণী শনাক্তকরণ। এখানে হচ্ছে 1.5 মার্কস। 1.5 মার্কস কিভাবে আসছে? প্রত্যেকটাতে 2.5 মার্কস। তো 2.5 মার্কসের ক্ষেত্রে এখানে হচ্ছে শনাক্তকরণ, অর্থাৎ প্রাণীটার বৈজ্ঞানিক নাম লিখতে পারলে হচ্ছে 0.5। শ্রেণীবিন্যাস আমরা আরেকটু যদি দেখি, তাহলে এখানে 1.5 মার্কসের ভেতরে আমার ওইটাতে একটু ভুল আছে। 1.5 মার্কস হচ্ছে শনাক্তকরণে হচ্ছে 0.5, শ্রেণীবিন্যাসে 1 আর বৈশিষ্ট্যে 1। আগে ছিল ওইভাবে, কিন্তু এখন একটু প্রশ্নের সেট চেঞ্জ হওয়ার কারণে এভাবে আসছে। তো এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে 0.5 হবে না, এখানে 1 হবে আর এখানে 1 হবে। তো কারণ শ্রেণীবিন্যাস তো অনেক কঠিন, সেখানে 0.5 দেওয়াটা হচ্ছে ইনজাস্টিস হয়ে যাবে, এজন্য হচ্ছে এখানে টোটাল 1 মার্কসই দিবে। তো এখানে ক থেকে চ থাকবে, ক খ গ ঘ উম চ, সবসময় মাথায় রাখতে হবে এইটা। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণী মেরুদণ্ডী যে কর্ডাটা
ফাইলাম আছে, করডাটার শ্রেণীবিন্যাসটা খুব ভালোভাবে শিখবে। যেমন করডাটার সাবফাইলাম কয়টা, তারপরে হচ্ছে সাবক্লাস কয়টা, প্লাস হচ্ছে ক্লাস কয়টা, এইগুলো সব ডিটেলসে যে করডাটার যে ক্লাসিফিকেশনের একটা ছক থাকে, এইটা ভালো করে শিখবে। তাহলে এটা অনেক সহজ মনে হবে। তো নমুনা প্রাণী শনাক্তকরণের ক্ষেত্রে যেই ফাইলাম বা ক্লাসগুলো ব্যবহার করা হয় তার ভেতরে হচ্ছে ইউরোকর্ডাটা, তারপর হচ্ছে কন্ডিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। তো এক্ষেত্রে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা। ৭টা এখানে দেখিয়েছি, কিন্তু প্রশ্নে আছে কয়টা আসবে? ৬টা। অর্থাৎ এর ভেতরে যে কোনো একটা শ্রেণী বা সাবফাইলাম বাদ যাবে। তো সেইটা মাথায় রাখতে হবে। সাধারণত এখান থেকে থাকলে এর ভেতরে নিচের থেকে যে কোনো একটা বাদ যাবে, এবং চেষ্টা করে টিচাররা হচ্ছে সিরিয়ালি এগুলাকে প্রাণীগুলাকে দেখানোর জন্য। তো এই সিরিয়ালটা মনে রাখবা: করডাটা, তারপরে কন্ডিকথিস, তারপরে অস্টিকথিস, তারপরে অ্যামফিবিয়া, তারপরে রেপ্টিলিয়া, তারপরে অ্যাবিস, তারপরে ম্যামালিয়া। আর এটা তো হচ্ছে ক্লাসগুলা, এগুলা ক্লাস কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে কন্ডিকথিস কি ফাইলাম না ক্লাস, অস্টিকথিস কি, অ্যামফিবিয়া এগুলা ক্লাস, এগুলোর বৈশিষ্ট্য, জেনারেল যে বৈশিষ্ট্য সেগুলা শিখে যাবা ভাইবার জন্য। তো এখানে আমরা যেটা লিখব পরীক্ষার খাতায়, প্রথমে যখন তোমাকে এই কন্ডিকথিস থেকে একটা প্রাণী, কন্ডিকথিস মানে হচ্ছে তরুণস্থি মাছ, তোমরা অলরেডি থিওরি যেহেতু পড়েছো সেহেতু এই সম্পর্কে জানা, এবং এইটার থেকে কমন একটা প্রাণী হচ্ছে হাঙর বা স্কলিওডন, ল্যাটিকাউডাস বা সোরাকোয়া, যেখানে ব্যবহার করা হয়, তবে লেটেস্ট যেটা সেটা হচ্ছে ল্যাটিকাউডাস। তো এক্ষেত্রে কি লিখতে হবে? তোমাকে যখন প্রশ্নটা দেওয়া হবে, প্রাণীটা দেখানো হবে, প্রথমেই তোমাকে লিখতে হবে যে লিখতে হবে, লিখবা প্রদত্ত নমুনাটি, লিখে এর বৈজ্ঞানিক নাম লিখে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। অবশ্যই আন্ডারলাইন, কারণ তুমি এখন কিন্তু আর ফার্স্ট ইয়ারে পড়ো না, তুমি সেকেন্ড ইয়ারে পড়ো। সো সেকেন্ড ইয়ারে পড়লে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে দেখবে যে এই ভুলগুলো তোমরা করছো কি করছো না। তো সেক্ষেত্রে বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন করবে। যেমন যদি হাঙর দেখানো হয় তাহলে হাঙর লিখলে হবে না, এটা লিখলে জিরোই দিবে। তোমাকে অবশ্যই বৈজ্ঞানিক নাম লিখতে হবে, এবং সেক্ষেত্রে লিখতে হবে স্কলিওডন ল্যাটিকডাস। তো স্কলিডনের নিচে আন্ডারলাইন করতে হবে, ল্যাটিকডাসের নিচে আন্ডারলাইন করতে হবে। এইটুকু লিখতে পারলে, এই বৈজ্ঞানিক নামটা লিখতে পারলে পাবা হচ্ছে 0.5। এরপরে আসি হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসে লিখতে হবে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এবং এভাবে পুরা না লিখে সংক্ষেপে পি, সি, ও, এফ, জি, এস, পি এইটা লিখলেও কিন্তু হবে। পুরা লিখতে গেলে অনেক সময় লাগবে, এজন্য লিখবা না, সংক্ষেপে লিখবা। তাহলে সেটা হচ্ছে টাইম কনজিউমিং হবে। তোমার যে একটা নির্দিষ্ট, সাধারণত 2.5 থেকে 3 মিনিট দেওয়া হয়, 2 মিনিটও দেওয়া হয়। সো এই টাইমের ভেতরে যেহেতু লিখতে হবে, সেহেতু তুমি এত ফুল ফর্ম লিখে কাভার দিতে পারবে না। তো এখানে ফাইলাম লিখবা, ক্লাস লিখবা, অর্ডার লিখবা, ফ্যামিলি, জেনাস। জেনাস লেখার পরে অবশ্যই আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ স্কলিওডন লেখার পরে আন্ডারলাইন করব। স্পেসিস লেখার ক্ষেত্রে স্কলিওডন যদি আবার লিখতে যাও, এটাও কিন্তু একটা টাইম কনজিউমিং। এজন্য আমরা শুধু এস লিখে ডট দিব, দিয়ে ল্যাটিকডাসটা লিখব, লিখে আন্ডারলাইন করব। তাহলে এইটা হচ্ছে সহজ নিয়ম, যে কিভাবে খুব কম সময়ে ভালো পরীক্ষা দেওয়া যেতে পারে, বা বুদ্ধিটাকে খাটাইতে হবে, টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। আচ্ছা, তাহলে এইটুকু লিখতে পারলে হচ্ছে এক। এখন কোনো কারণে যদি এরকম হয় যে তুমি অর্ডার লিখতে পারছো না বা ফ্যামিলি লিখতে পারছো না, তাহলে কিন্তু জিরোই পাবা। এর জন্য শিখলে ভালো করে শিখবা, আর না শিখলে শিখবাই না। তবে আমি যেটা সাজেস্ট করি অ্যাভারেজ স্টুডেন্টের জন্য, ভালো স্টুডেন্ট না, খারাপ স্টুডেন্ট প্লাস অ্যাভারেজ স্টুডেন্টের জন্য, এখানে তোমার 6টার জন্য 6 মার্কস। এই 6 মার্কসের জন্য তোমার টোটাল হয়তো বা 30টা প্রাণী তোমাকে দেখতে হবে। এই 30টা প্রাণীর ক্লাসিফিকেশন পড়ে মুখস্থ করে মনে রাখা প্রত্যেকটার খুব টাফ হয়ে যায়। সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা ক্লাস থেকে একটা বা দুইটার মুখস্থ করবা, যদি সেটা কমন বেঁধে যায় তাহলে লিখবা, আর যদি না কমন বাঁধে তাহলে তো লেখার দরকার নাই, টাইম নষ্ট করার কোনো দরকার নাই। আর আরও যারা একেবারেই খারাপ স্টুডেন্ট, মোটামুটি পাস করলেই চলবে, তাদের জন্য বলবো তারা এই ক্লাসিফিকেশন মুখস্থই করতে যাবে না। 6 মার্কস যদি তুমি বাদও দাও তাহলেও কিন্তু তুমি 94 মার্কসের মধ্যে পরীক্ষা দিচ্ছ। এখন 94তে তুমি যদি 90 পাও সেটাও যা, তুমি যদি 80 পাও
একই কথা। এ প্লাস তো ৮০তেও এ প্লাস, ৯০তেও এ প্লাস বা ৯৪তেও এ প্লাস। তো সেক্ষেত্রে ওইটা মাথায় রাখবা। এই ৬ মার্কস বাদ দিলেও তুমি অনেক ভালো, যদি অন্যগুলা ভালো করতে পারো, অন্যগুলা ভালো এফোর্ট দিয়ে পড়তে পারো, লিখতে পারো, তাহলে কিন্তু তুমি ৬ মার্কস বাদ দিয়ে এ প্লাস পাওয়া সম্ভব। সো এই বিষয়টা মাথায় রাখবা যে যারা পারো না তারা ক্লাসিফিকেশন টোটালি পড়তে যাবে না। যারা মোটামুটি স্টুডেন্ট তারা ১টা ২টা মুখস্থ করার চেষ্টা করবা। আমি বলে দিব কিছু যে কমন কিছু, যেটা এটা মুখস্থ করলে সাধারণত কমন পাওয়া যায়, সেগুলো মুখস্থ করবে। আর যারা খুব ভালো স্টুডেন্ট তারা সবই মুখস্থ করবে, কারণ তাদের জন্য ২৫-এ ২৫ পাওয়াটাই হচ্ছে ভালো, এবং এগুলা অবশ্যই করা উচিত যারা ভালো স্টুডেন্ট। এরপরে আমরা হচ্ছে শেষে লিখব হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, এবং বৈশিষ্ট্য হচ্ছে মিনিমাম ৪ থেকে ৫টা লেখার চেষ্টা করব। কেন ৪ থেকে ৫টা লেখার চেষ্টা করব? কারণ হচ্ছে যে তুমি যখন ৩টা লিখবা এখানে কিন্তু ১ মার্কস। ১ মার্কস হলে কি হয়? 0.25, 0.25, 0.25, 0.25 এভাবে ধরে। ২টা লিখলে কিন্তু এই যে 0.5, 0.5 এভাবে না। তাহলে ৪টা লিখবা এবং ৪টাই সঠিকভাবে লেখার চেষ্টা করবা মিনিমাম। আর ৫টা পারলে ৫টাই লেখার চেষ্টা করবা। আর বাসা থেকে ভালো করে ক্লাসিফিকেশন যারা লিখবা তারা বাসা থেকে বারবার প্র্যাকটিস করবা, না হলে কিন্তু পরীক্ষার দিন এসে শুধু মুখস্থ করে এসে লেখা এটা সম্ভব না। একইভাবে বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। লিখলেই তুমি তোমার ভুলটা ধরতে পারবা। আর সঠিকভাবে উচ্চারণ করে যদি মুখস্থ করো তাহলে বানান ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এখন সাধারণত যেই প্রাণীগুলা দেখানো হয় আমি সেরকম কিছু দেখাচ্ছি, বলছি। যেমন ইউরোকর্ডাটা থেকে অ্যাসিডিয়াম মেন্টোলা, এটা যদি একটাই থাকে বা ইউরোকর্ডাটা থেকে সাধারণত খুব বেশি থাকে না, একটা বা দুইটা প্রাণী দেখানো হয়, আমি বলবো যে দুইটারই ক্লাসিফিকেশন মুখস্থ করবা বা একটারই ক্লাসিফিকেশন মুখস্থ করবা। কারণ একটা শ্রেণী থেকে একটা প্রাণীই দিবে, একটা শ্রেণী থেকে কখনোই দুইটা প্রাণী দিবে না যেহেতু, তাহলে ইউরোকর্ডার থেকে একটা প্রাণী যেহেতু আছে একটাই মুখস্থ করলে একটাই পাওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য এটা মুখস্থ করার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে আসি স্কলিও কন্ডিকথিসের মধ্যে স্কলি বানানগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উচ্চারণের জন্য। যেমন আমি বলে দিচ্ছি, এস ক লিও ডন ল্যাটিকডাস, তাহলে স্কলিওডন ল্যাটিকডাস ভালো করে মুখস্থ করবা। এটা হচ্ছে নর্মাল হাঙর। ইউসফায়রা ব্লচি, ইউসফায়রা ব্লচি, তার মানে এটা হচ্ছে হাতুড়ি হাঙর। টর্পেডো, টর্পেডো খুবই সহজ। আচ্ছা, রাইনো ব্যাটাস গ্রানোলাটেস, তারপরটা হচ্ছে ড্যাসিআটিস, ড্যাসিআটিস অলগা। উচ্চারণটা সঠিক করবা, বানান অটোমেটিক্যালি হয়ে যাবে। এখান থেকে সাধারণত এই হাতুড়ি হাঙর বা হাঙর এই দুইটা বেশি পছন্দ করে। তো ওই দুইটা ভালো করে পড়ার চেষ্টা করবা, যে এই দুইটার ক্লাসিফিকেশনও মুখস্থ করার চেষ্টা করবা, তাহলে যে কোনো একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অস্টিকথিস থেকে এর থেকেও বেশি মাছ দিতে পারে, তবে আমি কমন কিছু দিয়েছি। যেমন জে নন টে ডন ক্যানসিলা, জেনেন্টেডন ক্যানসিলা, এটা হচ্ছে কাকিলা মাছ, ঠোঁটটা একেবারে বকের মতন যেটা। তারপরে হচ্ছে অ্যানাবাস টেস্টুডাইনিয়াস, অ্যানাবাস টেস্টুডাইনিয়াস, তাহলে এটা হচ্ছে কই মাছ। টিচারদের অন্যতম একটা পছন্দ হচ্ছে এই অস্টিকথিস থেকে এইটা। এটা খুব ভালো করে মুখস্থ করবা, এটার ক্লাসিফিকেশনও মুখস্থ করার চেষ্টা করবা, কারণ টিচাররা এটা অনেক বেশি দেয়। সেটা হচ্ছে হেটেরোপনিয়াস্টেস ফসিলিস, হেটেরোপনিয়াস্টেস ফসিলিস। আচ্ছা, এরপরে আসি হচ্ছে টেনুয়ালোসা ইলিশা, এটা তো জানোই, ইলিশ মাছ। হিপ্পোক্যাম্পাস কোডা, এইটাও খুব পছন্দের। তার মানে যেরকম শিং মাছটা ঠিক তেমনই হিপোক্যাম্পাস কোডাটাও হচ্ছে খুব পছন্দের একটা মাছ টিচারদের। এর জন্য এইটাও বৈজ্ঞানিক নাম ক্লাসিফিকেশন যারা পারবা তারা মুখস্থ করবা, হিপ্পোক্যাম্পাস কোডা। ঠিক আছে, এরপরের যেটা সেটা হচ্ছে নটোপটেরাস। নটোপটেরাস খুবই সহজ, নটোপটেরাস একই জিনিস ওই পাশে আছে। এটা হচ্ছে চিতল মাছ যেটা আমরা বলে থাকি। এরপরেরটা হচ্ছে টেট্রাঅডন, টেট্রাঅডন কুটকুটিয়া, কাটকাটিয়া না, কুটকুটিয়া। ঠিক আছে, এটা হচ্ছে পটকা মাছ। এরপরে যেটা, এইটাও টিচারদের খুব পছন্দের একটা মাছ, এক্সোসিয়াটাস
ভলে ভলিট্যান্স, এক্সোসিয়াটাস, ভলিট্যান্স। এটা হচ্ছে উরুক মাছ, মাছের পাখনা থাকে। তো এই ৩টা মাছ আমি বলবো যে এই ৩টা পড়ে গেলে একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরে আমরা আসি হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া মানে হচ্ছে ব্যাঙ, ৩টা ব্যাঙ থাকবে, হাইলা, আরবোরিয়া, হপ্লোপ্যাট্রাকাস টাইগ্রিনাস, দত্তোফার্নাস, মেলানোস্টিকটাস। এর থেকে এই যে কোনো ব্যাঙ যেটা, এটার বৈজ্ঞানিক এটার ক্লাসিফিকেশন মুখস্থ করতে পারো, কারণ এই ৩টার মধ্যে থেকে এইটাই বেশি টিচারদের পছন্দ। কিভাবে আইডেন্টিফাই করতে হবে, কি করতে হবে, এই প্রাণীগুলো সম্পর্কে আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিব। আচ্ছা, রেপ্টিলিয়া থেকে আসছে হচ্ছে গেকো গেকো, ক্যালোটিস ভার্সিকলার। গেকো গেকো হচ্ছে যেটা আমরা বলে থাকি লিজার্ড, কিন্তু ওয়াল লেজার্ড না, যেটা টিকটিকি, এটা না, এটা এক ধরনের লিজার্ড। ক্যালোটিস ভার্সিকলার, কালারও বলতে পারি, কালার বানানো আমরা, কিন্তু আবার অনেকে কালার বানালে ইউ লেখে, যেন ভার্সিকলারই বলি। ন্যাট্রিক্স পিসকাটর। আচ্ছা, ক্যালোটিস হচ্ছে গিরগিটি, ন্যাট্রিক্স পিসকাটর হচ্ছে ধোড়া সাপ, আর নাজা নাজা তো আমরা জানি গোখরা সাপ। অ্যাভিস, অ্যাভিসের মধ্যে অবশ্যই মুখস্থ করব আমরা হচ্ছে কপসাইকাস শাওলারিস। এর থেকে আরেকটু কিছু মুখস্থ করব আমরা, এর বাইরেও আছে, যেমন জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম আমরা তো জানি ইলিশ, এটা অবশ্যই ভালো করে বানান সহ শিখব। জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় ফল। ফল ফুল এই কারণে বলছি, কারণ যেহেতু তোমাদের বোটানি সেকেন্ড পেপার নন মেজর থাকে, এজন্য ওখান থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে টিচাররা, এজন্য জাতীয় ফুল ফল এবং জাতীয় পশু, এই কয়টার বৈজ্ঞানিক নাম অবশ্যই শিখে যাওয়া, ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, কপসাইকাস শাওলারিস হচ্ছে, এইটার বানানটা তোমরা ভুল লেখো, কপ সাই কাস, এই এইচটা লেখো না, ঠিক আছে? কপ সাইকাস, শাও, ইউটা লেখো না, শাও লা রিস। এরপরে আসি অ্যাথিনি ব্রামা, এটা হচ্ছে পেঁচা, এটাও টিচারদের পছন্দ। আচ্ছা, ইউডাইনামাস এসকোলোপেসিয়াস, এটা হচ্ছে কোকিল, কোকিল দুইটা আছে, একটা পুরুষ একটা স্ত্রী। আচ্ছা, ডাইনোপিয়াম বেনঘালেন্স, এটা হচ্ছে কাঠঠোকরা, আর হচ্ছে অরিওলাস জ্যান্থোরনাস, জ্যান্থোরনাস, এটা হচ্ছে হলদে পাখি। তো এর ভেতর আমি বলবো যে পেঁচা আর যেটা দোয়েল, এই দুইটা ভালো করে পড়ার জন্য। এরপরে আসি ম্যামালিয়া। ম্যামালিয়ার ভিতরে হচ্ছে ফানাম্বুলাস পেন্নান্টি, এইটা ভালো করে পড়বা। ফানাম্বুলাস পেন্নান্টি, এটা হচ্ছে কাঠবিড়ালি। র্যাটাস্টেটাস, এটা ইঁদুর। আর টেরোপাস জাইগ্যান্টিয়াস, এখান থেকে পিটা কিন্তু সাইলেন্ট থাকে, টি থেকে উচ্চারণ হয়, এজন্য এইটা হচ্ছে টিচারদের খুব পছন্দ, এই কাঠবিড়ালি আর বাদুড়, এই দুইটা যদি চাও এই দুইটার বই ইয়াটা মুখস্থ করতে পারো, ক্লাসিফিকেশন। তবে টেরোপাসটা বেশি পছন্দ করে টিচাররা, এজন্য অবশ্যই একটা মুখস্থ করলে এইটাই করতে পারো, টেরোপাস জাইগান্টিয়াস। বানান ভালো করে শিখবে, বাসায় দেখে হোক না দেখে হোক বারবার লিখবে এইগুলা, তাহলে দেখবে যে অনেক সহজ। দেখো, শুধুমাত্র এই নামটা লিখতে পারলেই কিন্তু 0.5, আর বৈশিষ্ট্য তো দেখেও কিছু লিখতে পারবা, তাহলে ওখানে পয়েন্ট হাফ পারলে এক এক করে পাবা, তাহলে 6টায় কিন্তু 6 মার্কস এমনিই পাওয়া যায়। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা নেক্সটে, যে অ্যাসিডিয়া মেন্টুলাটা দেখতে কেমন হবে, এরকম একটা মনে হবে যেন একটা বস্তা, একটা থলে, ছোট্ট একটা সাইজের থলির মতন একটা অংশ। এইটার কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেমন এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে দেহ থলির মতন, নিচের অংশটা একটু চওড়া থাকে, উপরের দিকটা মানে বস্তাটাকে মুখ বেঁধে দিলে যেরকম মনে হয় ঠিক অনেকটা ওরকম মনে হবে। দেহ শক্ত থাকবে, কিন্তু স্বচ্ছ আবরণ থাকে, একটা টিউনিকেট জাতীয় আবরণ থাকে। এর সাথে আরও দু একটা বৈশিষ্ট্য অ্যাড করে দিবা, যেটা তোমরা প্র্যাকটিক্যাল খাতায় লিখেছো সেখান থেকে। কমন বৈশিষ্ট্যটা হচ্ছে এইটা। আচ্ছা, স্কলিওডন ল্যাটিকাউটাস, এটা হচ্ছে কন্ডিকথিসের, অলরেডি আমরা বলেছি। কন্ডিকথিস থেকে আমরা যে 4টা বা 5টা ফিশ দেখিয়েছি, সবার জন্য কমন বৈশিষ্ট্যটা আমি বলে দিচ্ছি। এর বাইরে তুমি যেই মাছটা দেখাবে তাকে দেখে তার বৈশিষ্ট্যটা লিখলে তোমার বাকিটা হয়ে যাবে। যেমন তার শেপ কেমন হতে পারে, মাথাটা কেমন হতে পারে, তার লেজটা কেমন হতে পারে, তার এক্সট্রা কোনো স্পেশাল কিছু আছে কি নাই, এই ধরনের বিষয়গুলা লিখলে হবে। কিন্তু কন্ডিকথিস বলতে যেই 5টা আছে, যেমন স্কলিওডন, ইসফায়রা, টর্পেডো, রাইনোভেটাস, ড্যাসিয়াটাস, এই 5টার ক্ষেত্রেই কিন্তু কমন বৈশিষ্ট্যই হচ্ছে এইটা। শুধু এই 5টা না, যে কোনো কন্ডিকথিসের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা এটা। যেমন এদের দেহে প্লাকয়েড,
প্রত্যেকের দেহে কীরকম আইস আছে? প্লাকয়েড আইস আছে। আচ্ছা, প্রত্যেকের 5 জোড়া ফুলকা ছিদ্র, ফুলকা রন্ধ্র আমরা বলি, মানে প্রত্যেকটা যদি এর 5 জোড়া ফুলকা থাকে তাহলে প্রত্যেকটা ফুলকা আলাদা আলাদা ছিদ্রপথে উন্মুক্ত হয়েছে। এরপরে কি আছে? মুখছিদ্র হচ্ছে অঙ্কীয় দিকে, অর্থাৎ পেট যেই দিকে থাকে সেই দিকে হচ্ছে মুখছিদ্র, এবং অপারকুলাম নাই। অপারকুলাম কি জিনিস? কানকো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, মাছ যখন দেখবা মিউজিয়ামে, তখন এটা ভালো করে দেখবা যে এদের কয়টা ফুলকা ছিদ্র আছে, আসলেই কি অপারকুলাম আছে কি নাই। দেখবো যে প্রত্যেকটা ছিদ্র আলাদা আলাদা ওপেন হচ্ছে। অপারকুলামের বাংলা হচ্ছে কানকো। এদের কোনো কানকো থাকে না, কিন্তু আমরা যদি নর্মাল রুই মাছ বা আমরা যেই মাছগুলা খেয়ে থাকি এগুলা দেখি, তাহলে দেখব এসব মাছের কানকো থাকে, এবং ওই একটা কানকো মানেই হচ্ছে একটা ছিদ্র, কিন্তু ওর ভেতরে থাকে কিন্তু ফুলকা আবার সংখ্যাটা বেশি, 4 জোড়া করে থাকে। যারা অস্টিকথিস তাদের 4 জোড়া করে থাকে, যারা কন্ডিকথিস তাদের 5 থেকে 7 জোড়া করে থাকে, সাধারণত 5 জোড়াই বেশি থাকে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ছিদ্রপথে উন্মুক্ত হয় দেখে এদের 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে। আর মুখ সবসময় অঙ্কীয় দিকে থাকে, এদের কোনো অপারকুলাম থাকে না। এদের পুচ্ছ পাখনা অর্থাৎ লেজটা হচ্ছে হেটেরোসার্কাল, অর্থাৎ একটা লেজ একটা বড় আর একটা হচ্ছে ছোট থাকে। উপরেরটা ছোট থাকতে পারে, নিচেরটা বড় থাকতে পারে, অথবা উপরেরটা বড় নিচেরটা ছোট থাকতে পারে, অর্থাৎ দুইটা সমান না। সমান না হলেই তাকে আমরা বলি হেটেরোসার্কাল, আর দুইটা যদি সমান হতো তাহলে বলতাম হোমোসার্কাল। তাহলে এই 5টার জন্য দেখো, আমি 5টার জন্য তুমি কিন্তু 4টা করে বৈশিষ্ট্য পড়ে ফেলছো। এখন আর একটা এক্সট্রা বৈশিষ্ট্য তোমাকে শিখতে হবে। যেমন আমি যদি বলি হাঙর, তাহলে তুমি এর স্নাউটটা কেমন সেটা, মানে যে মাথার সামনের দিকের অংশটা কেমন এটা তুমি লিখতে পারো, বা এর বডি শেপটা কেমন এটা লিখতে পারো। আচ্ছা, এরপরে আসি, এই যে ইউসফায়রা, ওই 4টা বৈশিষ্ট্যের সাথে জাস্ট একটা বৈশিষ্ট্য অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাথা হচ্ছে হাতুড়ির মতন। আচ্ছা, এরপরে আসি টর্পেডো। টর্পেডোর ক্ষেত্রে তুমি এই যে এর বডির যেই শেপটা সেটা। এখন আসি এই রাইনোবেটাস আর ড্যাসিয়াটাস, এই দুটো তোমাদের কাছে অনেকটা একই মনে হবে। তোমরা দুইটা মাছ পাশাপাশি রাখবে, রেখে পার্থক্য করার চেষ্টা করবে। পার্থক্য করলে দেখবা, যদি দেখো এই লেজের অংশটা অনেক লম্বা, তাহলে সেটা হচ্ছে ড্যাসিয়াটাস, এবং এইটা হচ্ছে ফ্ল্যাট। তারপরে পাশাপাশি থাকলে আলাদা আলাদা করে দেখলে এই অংশটা অত ভালো বোঝা যায় না। বুঝবো কি? লেজের অংশটা, লেজটা যদি অনেক লম্বা এবং চিকন হয় তাহলে হচ্ছে ড্যাসিয়াটিস, প্লাস তো এইটা অংশটা আছে। আর যদি রাইনোব্যাটাস হয় তাহলে তার লেজটা তুলনামূলকভাবে ছোট হয়, এবং সেক্ষেত্রে এর এই অংশটা ত্রিকোণাকার হয়। এটা যেমন অনেক রাউন্ড শেপ, কিন্তু কিন্তু এটা আসলে এরও যেহেতু এখানে ত্রিকোণাকার, এরও একটু আছে, এজন্য এটা খুব বেশি আইডেন্টিফাই করা যায় না। মেনলি লেজের অংশটা দেখে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে আমরা স্লাইডটা যদি যাই তাহলে দেখি, এটা হচ্ছে অস্টিকথিসের, আমরা বলেছি অলরেডি কাকিলা মাছ। অস্টিকথিসের যেই 6টা বা 7টা মাছ আছে সবার ক্ষেত্রে কমন বৈশিষ্ট্যটা আমি বলে দিচ্ছি। এদের ক্ষেত্রে ওর বিপরীত, ওদের যেমন ছিল প্লাকয়েডাইস, এদের হচ্ছে সাইক্লয়েডাইস, টিনয়েডাইস, অথবা আইস নাও থাকতে পারে। সাইক্লয়েডাইস থাকতে পারে, টিনয়েডাইস থাকতে পারে, অথবা আইস নাও থাকতে পারে, যার যেটা। যেমন এর সাইক্লয়েডাইস আছে, তাহলে এর ক্ষেত্রে বলতে পারো সাইক্লয়েড আসে। যেমন হচ্ছে শিংয়ের ক্ষেত্রে আইস নেই, তাহলে বলতে হবে আইসবিহীন, এরকম আর কি। এক জোড়া ফুলকা ছিল, ওদের 5 জোড়া ছিল, এদের হচ্ছে এক জোড়া। ওদের অপারকুলাম ছিল না, এদের অপারকুলাম আছে। ওদের পুচ্ছ পাখনা ছিল হোমোসার্কাল, এই হেটারোসার্কাল, এদের দেখো তাহলে এই যে 5টা আর 7টা, অলরেডি 12টা মাছের বৈশিষ্ট্য তোমার কিন্তু হয়ে গিয়েছে, এবং দুইটা যখন কম্পারিজন করছো তুমি অটোমেটিক্যালি সেটা মনে রাখতে পারছো। এখন যদি কাকিলা মাছ আসে, তুমি জাস্ট এর ঠোঁটের বৈশিষ্ট্যটা লিখে দাও, হয়ে গেল ওই 4টার সাথে ঠোঁটের বৈশিষ্ট্যটা। এর বাইরে আমরা যদি আরও কিছু দেখি, যেমন অ্যানাবাসের ক্ষেত্রে আমরা এই যে কাটার যে অংশটা, এই অংশটার কথা লিখতে পারি। এর ক্ষেত্রে এর যে বারবেল, এগুলা কিন্তু দাড়ি বলবা না, জিজ্ঞাসা করে। এদের কমন নাম হচ্ছে যেমন ক্যাটফিশ, সিংহের কমন নাম হচ্ছে ক্যাটফিশ। তাহলে এর হচ্ছে এই বারবেলের কথা আইসবিহীন এটা বলতে পারো। এর ক্ষেত্রে হচ্ছে ইলিশ মাছেরও কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, সেটা শিখবা। ঘোড়া মাছের ক্ষেত্রে একেবারে মাথাটা হচ্ছে ঘোড়ার মতন, এদের পাউচ থাকে এখানে, তারা বাচ্চা রেখে দেয়, লেজটা কেমন, এই জাস্ট এই বিষয়গুলো বললে এটা হয়ে যাচ্ছে। তাহলে এরপরে আরও কিছু মাছ আছে, যেমন নটোপটেরাস, এই যে এই অ্যানাল ফিনটা কেমন, এইটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
টেট্রাওডন্টন এর হচ্ছে এই যে পেটের গঠনটা খুব গুরুত্বপূর্ণ। এর যেমন একটা বৈশিষ্ট্য বললেই হচ্ছে যে এর উরুক মাছ সেহেতু হচ্ছে পাখনা আছে, উড়তে পারে। তাহলে দেখো প্রত্যেকটারই কিন্তু আমি ওই ৪ টার বাদেও একটা করে এক্সট্রা বৈশিষ্ট্য দেখেই বলতে পারছি। তাহলে মুখস্থ করাটাও কিন্তু খুব বেশি কঠিন বিষয় না। এখন আসি ব্যাঙ, অ্যামফিবিয়া, উভচর। উভচর কাকে বলে? উভচর জিজ্ঞাসা করতে পারে অ্যামফিবিয়া কাদেরকে বলে? অনেকে বলে যে যারা পানি এবং ডাঙা ২ জায়গায় থাকতে পারে। মানুষও কিন্তু পানিতেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে। যারা মেরিন ইঞ্জিনিয়ার তারা কিন্তু ৬ মাসই পানিতে থাকছে। তাহলে তো তারা আর উভচর না। তাহলে কি বলতে হবে? মূল একটা ওয়ার্ড, সেটা হচ্ছে জীবনের কোনো না কোনো দশায় পানি অপরিহার্য। অর্থাৎ তার লাইফ সাইকেল কমপ্লিট করতে গেলে পানি তার লাগবে। যেমন তার লার্ভা দশায় তার ফুলকা থাকে এবং ফুলকা পানিতেই শ্বসন কার্য চালাইতে পারে, এজন্য অবশ্যই তার পানি দরকার। এজন্য এদেরকে আমরা বলি হচ্ছে অ্যামফিবিয়া বা উভচর। ৩টা ব্যাঙকে চেনার সহজ উপায় হচ্ছে যেইটা হাইলা থাকে, এটা তুলনামূলকভাবে ৩টা ব্যাঙের মধ্যে সব থেকে ছোট ব্যাঙটা। ছোট ব্যাঙটাই হচ্ছে হাইলা এবং এ খুব নিট অ্যান্ড ক্লিন, মনে হবে যেন একদম ফর্সা, কেবলই একদম গায়ে কিচ্ছু নাই এরকম টাইপের। হায়লা আরবরিয়া খুব ছোট একটা ব্যাঙ। ব্যাঙেরও ক্ষেত্রে আমরা কমন ৩টা ব্যাঙের ক্ষেত্রে কমন বৈশিষ্ট্যটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এদের দেহ এবং মাথা, ধর ৩টা অংশ নিয়ে গঠিত প্রত্যেকটা ব্যাঙ। এদের ত্বক আর্দ্র, ভেজা এবং যেহেতু গ্রন্থিযুক্ত থাকে এজন্যই তারা ভেজা বা আর্দ্র থাকে। আচ্ছা, এরপরে আসে এদের অগ্রপদে ৪টা আর পশ্চাৎপদে ৫টা আঙুল থাকে, কিন্তু কোনো নখ থাকে না, নখরবিহীন আঙুল থাকে। আচ্ছা, এখন আসি বাকি ২টা ব্যাঙ। এই ব্যাঙটা সবথেকে গুরুত্বপূর্ণ, দত্তফার্নাস মেলানোস্টিকটাস। বানানটা ভালো করে, দত্তাফ্রেনাস মেলানোস্টিকটাস। উচ্চারণ সঠিক করে বলবা, দেখবা যে অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে কোনো ব্যাঙের বৈশিষ্ট্যের মধ্যে আছিল, একটা বলেই দিলাম আমি। এর ক্ষেত্রে যেহেতু টাইগ্রিনাস টাইগার, তার মানে টাইগারের মতন ডোরা কাটা আছে, টাইগারের মতন ডোরা কাটা আছে, এই জন্য এটাকে আমরা বলছি হপ্লোব্যাট্রাকাস টাইগ্রিনাস। ঠিক আছে? তাহলে এইটা ২টা ব্যাঙ আমরা ইজিলি চিনতে পারবো। এরপরে আসে হচ্ছে রেপ্টেলিয়া, গেকো। এটা দেখতে একদম টিকটিকির মতন মনে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা যদি শনাক্তকারী বৈশিষ্ট্য দেখি, তাহলে ওদের শুধু মাথা, ধর ছিল, আর কিছু ছিল না। এদের মস্তক, ধর প্লাস লেজ আছে। এদের এক্সট্রা কি আছে? লেজ আছে। অ্যামফিবিয়ার লেজটা নাই। ওদের অগ্রপদে ৪টা, পশ্চাৎপদে ৫টা আঙুল ছিল। এদের অগ্রপদে এবং পশ্চাৎপদে ৫টা আছে। ওদের আঙুল ছিল নখরবিহীন, এদের আঙুলে কিন্তু নখ থাকে। এদের দেহে এপিডার্মাল আইস থাকে, দেহে আইসের মতন গঠন থাকে। কুমিরের কথা ভাবো, দেখো কুমিরের গায়ে যে প্লেটগুলা থাকে, এটা হচ্ছে এপিডার্মাল আইস। ওদের ত্বক ছিল হচ্ছে গ্রন্থিযুক্ত, এজন্য আর্দ্র বা গ্রন্থি থেকে রস নিঃসরণ হয়, এজন্য ভেজা থাকে। আর এরা যেহেতু গ্রন্থিবিহীন, এজন্য ত্বক থাকবে শুষ্ক বা খসখসে। ৪টা বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কমন। এরপরে তুমি গিয়ে এর এক্সট্রা যে বৈশিষ্ট্য সেটা তুমি বলবা। যেমন ক্যালোটিসের এই যে গিরগিটি, এর পিঠের দিকে কাটার মতন গঠন থাকে। পিসকাটরের যে লেজের গঠনটা, মাথার গঠন, এটা বলতে পারো। একইভাবে নাজার ক্ষেত্রে ফনাতলে এইখানে শেল্ড আছে, এই ধরনের যে বৈশিষ্ট্যগুলা, এগুলা অ্যাড করতে পারো ওই ৪টার সাথে। আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যাবিস। অ্যাবিস বললেই আমার যেটা আসবে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেহ বা ১ নাম্বার বৈশিষ্ট্য। আর যাই বলো না কেন, যদি বলো যে ডানা আছে, ডানা কিন্তু প্রজাপতিরও আছে, প্রজাপতি কিন্তু পাখি না। এজন্য অবশ্যই ১ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দেহ পালক দ্বারা আবৃত। এর পরেরটা হচ্ছে এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের শক্ত ঠোঁট, যেটা চশনুতে রূপান্তরিত। এই হচ্ছে অ্যাবিসের কমন বৈশিষ্ট্য। যেই ৪টা বা পাখিগুলা আছে, পাখিগুলার ক্ষেত্রে, এই ৫টা পাখির ক্ষেত্রে এই ৩টা বৈশিষ্ট্য কমন। এরপরে তুমি যেমন এর কোথায় সাদা রং, কোথায় কালো রং, লেজে কীরকম, বুকে কেমন, পেটে কেমন, এগুলা অ্যাড করলেই কিন্তু তোমার এর বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। এখন আসি প্যাঁচার ক্ষেত্রে। প্যাঁচার ক্ষেত্রে নখরের গঠনটা একটু ডিফারেন্ট। এর গায়ের যেই পালকের বিভিন্ন জায়গার যে পর্শনগুলা, চোখের গঠন, এরকম দু একটা গঠন বললে হবে। এর ক্ষেত্রেও যে রং, এখন এই যে ২টার ক্ষেত্রে একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে স্ত্রী। এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে পুরুষ কোকিল।
দুইটাই কিন্তু কোকিল, কিন্তু একটা পুরুষ একটা হচ্ছে স্ত্রী। এ হচ্ছে কাঠঠোকরা আর এ হচ্ছে হলদে পাখি। তাহলে এদের ক্ষেত্রে যার যে বৈশিষ্ট্য গায়ের রংটা সেটা অ্যাড করলেই কিন্তু তোমার ওই তিনটার সাথে আরও বৈশিষ্ট্য অ্যাড হয়ে যাচ্ছে। এখন আসি ম্যামাল। ম্যামালের ক্ষেত্রে আমরা যেটা দেখব, প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এদের দেহ লোম দ্বারা আবৃত। পাখির ক্ষেত্রে পালক পেয়েছি, দেখো দুইটা কিন্তু আমি কম্পারিজন করছি, তাহলে কিন্তু আমার খুব সহজে মনে রাখতে পারছি। যেমন কন্ডিকথিস অস্টিকথিস বলেছি, অ্যামফিবিয়া রেপ্টেলিয়া বলেছি। এখন অ্যাবিস আর ম্যামাল, ওদের দেহ পালক দ্বারা আবৃত, এদের দেহ লোম দ্বারা আবৃত। এদের পিনা আছে। পিনা কি? এই যে কানের যে বাইরে যেটা ধরে তোমার মা তোমাকে টান দেয়, সেইটা হচ্ছে পিনা। এরপরে আসি হচ্ছে স্তনগ্রন্থি। ম্যামালিয়া আসছেই হচ্ছে এই নামটা থেকে। এইগুলা কিন্তু সব ক্লাস, এই যে অস্টিকথিস, কন্ডিকথিস, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, এগুলো কিন্তু ফাইলাম না, এগুলো কিন্তু সব ক্লাস। এগুলো হচ্ছে ফাইলাম হচ্ছে কর্ডাটা, আর এদের সাব ফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা। সাব ফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, তবে লিখতে পারলে সাব ফাইলামটা বেটার হয়। আচ্ছা, র্যাটাসের ক্ষেত্রে এর গায়ের যে লেজ বা এই ধরনের গঠন, টেরোপাস বা বাদুড়ের ক্ষেত্রে এই যে এদের যেই প্যাটাজিয়াম আছে, এই ধরনের যে এক্সট্রা বৈশিষ্ট্য, এটা অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই যতগুলো দেখাইলাম এর ভেতর থেকে 6টা আসবে, কিন্তু প্রথম যে কন্ডিকথিসের যে 5টা আছে সেখান থেকে কখনোই 2টা আসবে না, একটাই আসবে, মাথায় রাখবা। অস্টিকথিসের যতগুলাই বলা হয়েছে তার থেকে কখনোই 2টা আসবে না, একটাই আসবে আসলে। একইভাবে অ্যাম্ফিবিয়ার থেকে যেই 3টা ব্যাঙ, 3টা ব্যাঙের ভেতর থেকে একটাই আসবে, 2টা কখনো ব্যাঙ আসবে না। রেপ্টিলিয়া মানে প্রত্যেকটা শ্রেণী থেকে সর্বোচ্চ একটাই দেওয়া হবে, কখনোই 2টা দেওয়া হবে না। তোমরা অনেক সময় লেখো 2টাই ব্যাঙ বা 2টাই সাপ, কিন্তু কখনোই এরকম আসবে না। তো এইটা একটু পার্টটা কঠিন, বৈজ্ঞানিক নামগুলা মুখস্থ করো, বৈশিষ্ট্য তো এখান থেকেই শিখে ফেললে। জাস্ট বৈজ্ঞানিক নামগুলা বারবার খাতায় লেখার চেষ্টা করো, খুব ভালো পরীক্ষা হবে আশা করি। আচ্ছা, এখন আসি পূর্ণ মাউন্ট ও ভ্রূণতাত্ত্বিক স্লাইড। এইটা হচ্ছে, এখানে 2টা স্লাইড আসবে, তার মধ্যে এইটা হচ্ছে একটা সেট। এই সেটের মধ্যে এটা হচ্ছে চর পরে 6, শনাক্তকরণ লিখলে 1, বৈশিষ্ট্য হচ্ছে 1.5। তো সেক্ষেত্রে পূর্ণ মাউন্ট স্লাইডের মধ্যে সাইক্লয়েড আইস একটা আছে, হোল মাউন্ট এটা একটা বিষয়, আর ভ্রূণের ক্ষেত্রে 24 ঘন্টার ভ্রূণ, 36 ঘন্টার, 48 আর হচ্ছে 72 ঘন্টার। এটাও আমি দেখানোর চেষ্টা করব যে খুব সহজে কিভাবে আইডেন্টিফাই করতে পারো। তাহলে লিখতে হবে কি এদের ক্ষেত্রে? লিখতে হবে প্রদত্ত নমুনাটি, যদি সাইক্লয়েড স্কেল লেখো তাহলে অবশ্যই লিখতে হবে হোল মাউন্ট, WAM মানে হচ্ছে হোল মাউন্ট, এটা লিখতে হবে, অথবা বাংলায় লিখবো হচ্ছে পূর্ণ মাউন্ট। আর অবশ্যই এখানে যেই হেডিংটা লেখা আছে এইটা লিখলেই এনাফ। প্রদত্ত নমুনাটি মুরগির, শুধু 24 ঘন্টার ভ্রূণ লিখলে হবে না, কারণ ওটা তোমার মুরগির ভ্রূণ দেওয়া হবে, মানুষের হোক বা অন্য কোনো প্রাণীর না, এজন্য এটা অবশ্যই লিখবে। আর এখানে শনাক্তকারী বৈশিষ্ট্য 4 থেকে 5টা লেখার চেষ্টা করবা। আচ্ছা, আরেকটা কি হতে পারে, এখানে পূর্ণ মাউন্টের ক্ষেত্রে আরেকটা আছে হচ্ছে ব্লাস্টুলা দশা। সাইক্লয়েড আইস যেহেতু অলরেডি আমরা আগের ক্লাসে দেখে ফেলেছি, এজন্য ওটা আমি বলছি না। এখানে ব্যাঙের ব্লাস্টুলাটা দেখাচ্ছি, এরকম জাস্ট তোমার স্লাইডে যদি মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলে মনে হবে একটা রক্তের একটা বিন্দু, জাস্ট একটা বিন্দু মনে হবে। এই হচ্ছে এর পার্থক্য, তাছাড়া কিছু না। এটা কেমন হয়? এটা নিরেট হয়, গোলাকার হয়, এবং এর ভেতরে যেই দেহ গহ্বরটা থাকে, এই যে এটাকে বলা হয় হচ্ছে ব্লাস্টোসিল। আচ্ছা, আর এই কোষগুলাকে বলা হয় হচ্ছে ব্লাস্টোমেয়ার। সাধারণত ভ্রূণটাই বেশি প্রেফার করা হয় ওইটার থেকে, তো সেক্ষেত্রে তোমরা ভ্রূণটা ভালো করে শিখবা। 24 ঘন্টার যে ভ্রূণটা আছে দেখতে অনেকটা এরকম, অনেক সময় একটা রক্তের বিন্দুও দেখানো যায়, একটা মানে স্লাইডটা কোন কলেজে কেমন আছে সেটার উপরে ডিপেন্ড করে, তাহলে তোমরা সেভাবে এটাকে চিনে রাখার চেষ্টা করবা। কখনোই কিন্তু এখান থেকে 2টা স্লাইড আসবে না, হয় পূর্ণ মাউন্ট আসবে আর না হলে ভ্রূণ আসবে, তবে ভ্রূণটাই টিচাররা বেশি পছন্দ করে। আচ্ছা, প্রিমিটিভ স্টেক, এই যে লম্বা যে লাইনটা শুরু হচ্ছে এখানে একটা গর্তের মতন থাকে, সেই গর্তটাকে বলা হয় হচ্ছে প্রিমিটিভ স্টেক। মাথাটা কেবলই গঠন হওয়া শুরু হয়েছে, কিন্তু সে স্পষ্ট না। এদের 3 থেকে 4 জোড়া সোমাইট, এই যে ডিভিশন এই পাশে যেগুলা দেখতে পাচ্ছি এগুলাকে বলা হয় হচ্ছে সোমাইটস, এই মেসোডার্মাল সোমাইটস, এরকম থাকে হচ্ছে 3 থেকে 4 জোড়া। এইটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
আর হচ্ছে নিউরাল ক্যানেলটা কেবলই শুরু হচ্ছে। এটা হচ্ছে 24 ঘন্টার ভ্রূণের ক্ষেত্রে বেসিক যে বৈশিষ্ট্য সেটা লিখলাম, এর বাইরে কিন্তু আরও আছে। এরপরে আমরা আসি হচ্ছে 36 ঘন্টার ভ্রূণ। ভ্রূণের ক্ষেত্রে এই প্রিমিটিভ স্টিক যেটা নিচু হওয়ার অংশ যেটা ছিল সেটা বিলুপ্ত হওয়া শুরু হবে, কিন্তু সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে পারবে না তখনও। আগেরটাই ছিল হচ্ছে 3 থেকে 4 জোড়া, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের ক্ষেত্রে 13 এক লাগাই দাও। 3 থেকে 4 ছিল তো, 3 এর আগে একটা 1 লাগাও, 4 এর একটা আগে 1 লাগাও, তাহলে হয়ে যাচ্ছে। অর্থাৎ 13 থেকে 14 জোড়া সোমাইটস থাকবে। এখানে এসে অপটিক ভেসিকল অর্থাৎ চক্ষু বিন্দুর মতন যে অংশটা সেইটা এখানে স্পষ্ট হওয়া শুরু হবে এবং হৃৎপিণ্ডটা কেবলই ফর্ম হওয়া শুরু হবে, কিন্তু অলিন্দ বা নিলয় এরকম ডিভিশনটা তখনও শুরু হবে না। তাহলে এখানেও কিন্তু আমি 4টা বৈশিষ্ট্য অলরেডি বলে দিয়েছি। এখন আসি 48 ঘন্টার ভ্রূণ। দেখো অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, ব্রেইন ডেভেলপ হওয়া শুরু হয়ে যাবে, প্রিমিটিভ স্টিকটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে, সোমাইটের সংখ্যাটা বেড়ে যাবে, 26 থেকে 28 জোড়া হয়ে যাবে। এই যে সোমাইটস হচ্ছে এগুলা বেড়ে যাবে, প্লাস হচ্ছে এদের অলিন্দ নিলয় সুস্পষ্ট হবে হৃৎপিণ্ডটা, এবং 3 জোড়া 3 ফ্যারেঞ্জিয়াল যে গিল স্লিটস রন্ধ্র, এই যে এখানে ফুলকা রন্ধ্রের মতন যে গঠনটা সেইটা দেখা যাবে হচ্ছে 3 জোড়া। এই হচ্ছে এদের এই স্টেজের যে বৈশিষ্ট্য সেইটা। এবং দেখো এইটা আর এইটা কিন্তু অনেকটা একই মনে হবে, কিন্তু হয় কি এইটার মাথাটা একটু কম বাঁকানো থাকে আর এইটার মাথাটা অনেকটাই বাঁকানো থাকে। তোমাদের যে দুইটা স্লাইড কম্পেয়ার করবা তাহলে খুব সহজে এটা মনে রাখতে পারবা বা আইডেন্টিফাই করতে পারবা। খালি চোখে দেখলেও কিন্তু এই স্লাইডগুলা বোঝা যায় যে এটা 48 ঘন্টা, এটা 72 ঘন্টা। তো সেইভাবে স্লাইডগুলো ভালো করে দেখার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা, তাহলে সহজ মনে হবে। এখানকার বৈশিষ্ট্য সোমাইটের সংখ্যা 28 ছিল, সেখান থেকে 36 জোড়া হয়ে যাবে, ব্রেনটা সুস্পষ্ট হয়ে যাবে, ওখানে 3টা ছিল ফ্যারেঞ্জিয়াল, এখানে 4টা ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস হবে। টেইল বার্ড যেটা ওই আগের আগের সেই 48 ঘন্টায় টেল বার্ডটা শুরু হয়, কিন্তু এখানে টেল বার্ডটা পুরোপুরি লেজে পরিণত হয়ে যায়, মাথাটা একদম ডানে বাঁকিয়ে যায়, মানে পুরোপুরি গঠনটা অনেকটাই সুস্পষ্ট হয়ে যায়। এটা হচ্ছে 72 ঘন্টার ভ্রূণ। এরপরে ওই যে ভ্রূণ বা হোলমাউন্ট যেটা ব্লাস্টুলা প্লাস আইস, এই সবগুলা থেকে আসবে কিন্তু একটা, দুইটা না। আচ্ছা, এখন যেই সেটটা দেখাবো এখান থেকেও আসবে কিন্তু একটা। এটা হচ্ছে বর্গজ নাম্বার। এখানে ব্যাঙের পাকস্থলীর প্রস্থচ্ছেদ, অন্ত্রের প্রস্থচ্ছেদ, যকৃতের প্রস্থচ্ছেদ, ফুসফুসের, দেখো 4টা দিয়েছি, 4টা থেকে যে কোনো একটা আসবে এবং সেটা সবগুলো কিন্তু ব্যাঙের, এবং শেষে কি কথা লেখা, প্রস্থচ্ছেদ। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিভাবে লিখতে হবে, প্রদত্ত নমুনাটি যা লেখা আছে জাস্ট এই হেডিংটা লিখলেই কিন্তু হয়ে যাবে। ব্যাঙের পাকস্থলীর প্রস্থচ্ছেদ কথাটা না লিখলে কিন্তু ফুল মার্কস পাবা না, এখানে 1 থাকলে হাফ পাবা। তার কারণটা হচ্ছে তোমাকে পুরো পাকস্থলী দেখানো হয় না, পুরো অন্ত্রও দেখানো হয় না, পুরো লিভারও দেখানো হয় না, পুরো ফুসফুসও দেখানো হয় না, তার একটা অংশ দেখানো হয়, এবং সেটা টিএস সেকশন। টিএস মানে হচ্ছে ট্রান্সভার্স সেকশন, যেটাকে আমরা বলি প্রস্থচ্ছেদ। তাহলে অবশ্যই এটা লিখতে হবে এবং শনাক্তকারী বৈশিষ্ট্য 4 থেকে 5টা লেখার চেষ্টা করব। এখন আসি হচ্ছে এইটা হচ্ছে ব্যাঙের পাকস্থলীর প্রস্থচ্ছেদ, ছবিটা দেখবা, এই অংশের গঠনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এদের ক্ষেত্রে কি হবে, শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে 5টা স্তরের নাম লিখতে হবে, যেমন মিউকোসা, সাব মিউকোসা, যে 5টা লেয়ার থাকে এই 5টা লেয়ার লিখব। এবং পাকস্থলীর প্রস্থচ্ছেদ হইতে হলে এই 2টা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং রোগী। এই দুটো কথা যখনই তুমি অ্যাড করবা তখন টিচার অটোমেটিক্যালি বুঝে যাবে তুমি কার বৈশিষ্ট্য লিখছো। এই দুইটাই হচ্ছে পাকস্থলী, কারণ আমরা জানি পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, প্লাস এই অভিক্ষেপের গঠনটাই হচ্ছে রোগী। এইটার গঠনের ক্ষেত্রে আর ইন্টেস্টাইনের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, ইন্টেস্টাইনের ক্ষেত্রে এরকম ফোঁটা ফোঁটা দাগ থাকে, ছবি দেখলে তোমরা দেখবা যে যেটা বইয়ের ছবি সেখানে এরকম দাগ থাকে, কিন্তু রোগীর ভেতরে এরকম কোনো ফোঁটা থাকে না। তার মানে ওইটা হচ্ছে কোষ আর এটা হচ্ছে অভিক্ষেপের মতন, এজন্য রোগীতে কোনো এরকম ফোঁটা থাকবে না, কিন্তু ভিলাই যেগুলা সেগুলাতে থাকবে। তাহলে অন্ত্রের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে এই যে দেখো কালো কালো ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছ এখানে, তার মানে এটা হচ্ছে ভিলাই।
অন্ত্রের প্রস্তুচ্ছেদ। তো এক্ষেত্রে এদেরও ৫টা স্টেপ থাকবে, যেটা পাকস্থলীর প্রস্তুচ্ছেদে সেম, তাহলে ২টার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য সেম হয়ে গেল। ওইখানে ছিল গ্যাস্ট্রিক গ্রন্থি, এখানে থাকবে ভিলাই এবং গবলেট কোষ, আর ওইখানে থাকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি আর হচ্ছে রোগী। এরপরে আসে এইটা সবথেকে পছন্দের টিচারদের, এজন্য এটা বেশি দেয়, যকৃতের প্রস্তুচ্ছেদ। যকৃতের প্রস্তুচ্ছেদ চেনার উপায় হচ্ছে যে কোষগুলা যাই থাকুক না কেন প্রত্যেকটার ভেতরে আ এইটা কিন্তু আগেরটা একই রকম মনে হচ্ছে। দেখো এইটা আর এইটা একই রকম মনে হবে। কিন্তু এইটার ক্ষেত্রে যেটা হয়, এরকম যে গঠন প্রত্যেকটার মধ্যে অসংখ্য ফোঁটা ফোঁটা কালো দাগ থাকে, ফোঁটা ফোঁটা কালো দাগ থাকলে বুঝতে হবে সেটা যকৃতের প্রস্থচ্ছেদ। ক্লাসে যখন স্লাইডগুলো দেখায় কম্পেয়ার করবা, তাহলে খুব সহজে মনে রাখতে পারবা, সহজে আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, এক্ষেত্রে কি হবে, হেপাটিক কোষ, এই যে ডট ডট মানেই হচ্ছে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে একটা সেল, তার মানে ওই কোষগুলাকে বলা হয় হেপাটিক কোষ। এই এর ভেতরে যে ফাঁকা ফাঁকা সাদা সাদা অংশ দেখতে পাচ্ছি, এই ফাঁকা অংশগুলাকে আমরা বলি সাইনোসয়েড। এই কেন্দ্রের যে অংশটা এটাকে বলি কেন্দ্রীয় শিরা। এছাড়া যকৃতের মধ্যে পিত্তথলি থাকে এবং এগুলাকে লোবিউলে ভাগ করা হয়ে থাকে। লোবিউলটা কিন্তু ফুসফুসেও আছে, দুই জায়গায় আছে, এখানেও আছে ফুসফুসেও আছে। এজন্য মেইন বৈশিষ্ট্য হচ্ছে হেপাটিক কোষ অবশ্যই লিখতে হবে, সাইনোসয়েড আর কেন্দ্রীয় শিরা, এই তিনটা হচ্ছে কমন বৈশিষ্ট্য। হেপাটিক কোষ না লিখলে কিন্তু হবেই না, গ্যাস্ট্রিক গ্রন্থি রোগী না লিখলেই হবে না। একইভাবে গবলেট কোষ প্লাস ভিলাই লিখতেই হবে। এক একটা নির্দিষ্ট আইডেন্টিফাইং বৈশিষ্ট্য হচ্ছে এইগুলা। এখন আসে ফুসফুস। তুমি যদি তোমার স্লাইডগুলো দেখো, এই যে এরকম থলির মতন, এরকম থলির মতন যে গঠনটা, এইটাই হচ্ছে ফুসফুসের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে কি থাকবে, এখানেও কিন্তু ওই যে লেয়ারগুলা থাকে, লোবিউল থাকে, সাইনোসয়েড ফাঁকা জায়গাগুলোকে সাইনোসয়েড, এবং মূল বৈশিষ্ট্য হচ্ছে অ্যালভিউলার থলি থাকবে। এরকম থলির মতন যে গঠনটা থাকবে সেগুলো হচ্ছে অ্যালভিউলার থলি। এই ছবিটা দেখো, প্লাস যে এই যে ছবির মতন গঠন এগুলা। এখন আসি হচ্ছে, এটা গেল একটা পার্ট। তাহলে হচ্ছে দুইটা স্লাইড, একটা হচ্ছে ভ্রূণতাত্ত্বিক বা হোল মাউন্ট থাকতে পারে, আর একটা এই চারটা থেকে যে কোনো একটা থাকবে। এরপর আসে অস্থি। অস্থির মধ্যে কিন্তু আবার সেট আছে, আমি বলেছি অ্যামফিবিয়া আর রেপটিলিয়ার মধ্যে থেকে যে কখনো এরকম হবে না যে অ্যামফিবিয়া থেকেই দুইটা দিবে বা অ্যামফিবিয়াও থেকে দেবে রেপটিলিয়াও থেকে দিবে, তা কিন্তু দিবে না। অ্যামফিবিয়া রেপটিলিয়া মিলে যতগুলো অস্থি থাকবে তার মধ্যে একটা দেখাবে, আর অ্যাভিস আর ম্যামালের ভেতরে যতগুলো অস্থি থাকবে তার মধ্যে একটা দেখাবে। এবং লিখতে হবে কিভাবে, লিখতে হবে প্রদত্ত নমুনাটি, এই নামটা যাই লিখি না কেন, হিউমেরাস, রেডিয়াস আলনা বা যাই লিখি, সবই কিন্তু ব্যাঙের দেখানো হয়, সবই কিন্তু মেরুদণ্ডী প্রাণীর বা ব্যাঙ, সাধারণত ব্যাঙের দেখানো হয়। তো মেরুদণ্ডী প্রাণীরও লিখতে পারো, বা শুধু প্রদত্ত নমুনাটি হিউমেরাস লিখলেই হবে, কিন্তু অবশ্যই ইংলিশে লিখতে হবে। বাংলায় লিখলে কিন্তু ফুল মার্কস পাবা না, মানে 1 আছে 0.5 পাবা বাংলায় লিখলে। ফুল মার্কস পেতে হলে অবশ্যই ইংলিশে লিখতে হবে। প্লাস আরেকটা কি লিখতে হবে, দেখো এখানে রেডিয়াস আলনা লিখেছি, এখানেও রেডিও আলনা লিখেছি, অর্থাৎ রেডিয়াস আলনা কিন্তু দুই জায়গায় আছে। তাহলে কার রেডিয়াস আলনা দেখানো হয়েছে, অ্যামফিবিয়া না রেপটিলিয়া? এর জন্য ব্রাকেটে অবশ্যই লিখতে হবে হিউমেরাস লিখে অ্যামফিবিয়া না রেপটিলিয়া না অ্যাভিস না ম্যামালিয়া, অবশ্যই যেইটা তার ব্রাকেটে সেই ক্লাসের নামটা লিখতে হবে। তাহলে লিখতে হবে প্রদত্ত নমুনাটি হিউমেরাস, ইংরেজিতে লিখলাম, লিখে ব্রাকেটে লিখব অ্যামফিবিয়া। যদি লিখি প্রদত্ত নমুনাটি সিনস্যাক্রাম, তাহলে সিনস্যাক্রাম অ্যাভিসের, তাহলে ব্রাকেটে লিখব সিনস্যাক্রাম, ইংলিশে লিখব, বানান ভালো করে শিখব, এবং ব্রাকেটে লিখব হচ্ছে অ্যাভিস। একইভাবে যদি দেওয়া হয় পেলভিক গার্ডেল, তাহলে প্রদত্ত নমুনাটি পেলভিক গার্ডেল ইংলিশে লিখে ব্রাকেটে লিখব ম্যামালিয়া। তাহলেই কিন্তু ফুল মার্কস পাবো, এবং বৈশিষ্ট্য লিখব হচ্ছে 4 থেকে 5টি। এখন আসি পরে আমরা দেখি হিউমেরাসটা দেখতে কেমন। হিউমেরাস ব্যাঙেরই দেখাবে, যেহেতু উভচর, উভচরের হিউমেরাস দেখতে এরকম। এর বৈশিষ্ট্য লিখতে গেলে এই ওয়ার্ডগুলো মনে রাখলেই হয়ে যাবে। যেমন এটা হচ্ছে মস্তক, এখানে যে উঁচু স্থানটা এটাকে বলা হয় হচ্ছে ডেল্টয়েড রিজ, আর এইখানে হচ্ছে এই আঙুলের মতন বাঁকিয়ে থাকে, এটাকে বলা হয় হচ্ছে ট্রক্লিয়ার। এই তিনটা ওয়ার্ড থাকলেই বোঝা যাচ্ছে তুমি হিউমেরাসের কথা বলছো। আচ্ছা, গ্লেনয়েড গহ্বর, এটা ভাইভাতে জিজ্ঞাসা করে যে হিউমেরাসটা কোন গহ্বরে আটকে থাকে। আমাদের হাতটা একটা গহ্বরের মধ্যে আটকে আছে দেখেই কিন্তু আমরা হাতটাকে ঘুরাইতে পারছি, ওই গহ্বরটার নাম হচ্ছে গ্লেনয়েড
গহ্বর, যেটা বক্ষ অস্থি চক্রের সাথে থাকে। এটা হচ্ছে রেডিয়াস আলনা। এটা হচ্ছে দেখে মনে হচ্ছে তোমরা দেখবা যে নাট নাটগুলা খোলা বা লাগানোর জন্য এক ধরনের রেঞ্জ ব্যবহার করা হয়। ওই রেঞ্জগুলা দিয়ে এই নাটগুলাকে খোলা হয় বা লাগানো হয়। ওইটার মতন দেখতে অনেকটা। এইটাকে আমরা বলছি হচ্ছে রেডিয়াস আলনা। এখানে ২ টা অস্থি, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। ২ টা অস্থির মধ্যে একটা অস্থি বড়, একটা অস্থি ছোট। এখন মনে রাখবো কিভাবে? তোমার বাসায় ২ টা ফার্নিচার আছে, একটা হচ্ছে রেডিও আর একটা হচ্ছে আলনা। তুমি স্বাভাবিকভাবে ভাবো কে বড়? আলনা বড় আর রেডিও ছোট। তাহলে অবশ্যই রেডিয়াস হচ্ছে ছোট অস্থি, আলনা হচ্ছে বড় অস্থি। এর ভেতরে কি বলা হয়? একটা অস্থি বাইরের দিকে থাকে, একটা অস্থি ভেতরের দিকে থাকে। এখন বাইরে আর ভেতরে কিভাবে বুঝবো? কারণ হাতটা যদি আমি এক হচ্ছে হাতের তালুটা যদি উপরে রাখি তাহলে ভেতরে চলে আসলে একটা পাশ, আর যদি হাতটাকে উল্টে দিই তাহলে ওই অংশটা আবার বাইরে চলে যায়। এর জন্য আগে বুঝতে হবে যে কোন দিক দেখে ভেতরে বা বাইরে ভাবতে হবে। হাতটাকে তালুটাকে উপরের দিকে রাখার পরে মানে দেখা যাবে এই অবস্থায় রাখার পরে যেটা দেহের ভেতরের অংশে সেটা ভেতরের দিকের অস্থি, আর যেটা বাইরের দিকে থাকবে সেটা বাইরের দিকের অস্থি। এখন এই ২ টা অস্থির মধ্যে কে বাইরে আছে আর কে ভেতরে আছে? মাথায় রাখতে হবে রেডিও বাইরে নেওয়া যায়। আলনা সহজে বাইরে নেওয়া যায় না। আলনা সবসময় ঘরের ভেতরেই থাকে। তাহলে অবশ্যই আলনা অস্থিটা ভেতরে আছে আর রেডিয়াস অস্থিটা বাইরের দিকে আছে। তাহলে ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবা। যেমন এটা হচ্ছে রেডিয়াস, এইটা হচ্ছে আলনা। এইটা হচ্ছে বাইরের দিকে আছে, এটা হচ্ছে ভেতরের দিকে আছে। তাহলে যা বলেছি এইটার সাথে এই যে বললাম যে ২ টা অস্থি বলতে পারো, রেডিয়াস, আলনা, একটা ছোট অস্থি, একটা বড় অস্থি, একটা বাইরের দিকে থাকে, একটা অলরেডি বৈশিষ্ট্য কিন্তু আমি বলে দিচ্ছি। তার সাথে অবশ্যই এই ২ টা এড করতে হবে। অলিক্রেনন প্রসেস আর হচ্ছে সিগময়েড নস। এই যে উপরের দিকে অলিক্রেনন প্রসেস থাকে আর এই যে নিচু মতন যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে সিগময়েড নচ। এগুলো সব কিন্তু অ্যামফিবিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা অস্থি। এটা টিচারদের খুব পছন্দের একটা অস্থি। নবম কশেরুকা বা 9th ভার্টিব্রি, এটা অ্যামফিবিয়ার। এর বৈশিষ্ট্য দেখো দেখতে মনে হচ্ছে প্রজাপতির পাখার মতন। এর ট্রান্সভার্স প্রসেস, এইটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, চ্যাপ্টা এবং প্রশস্ত। এর এরপরে যেহেতু কোনো অস্থি থাকে না আর, সেজন্য এর প্রিজাইগোপোফাইসিস থাকে। মানে প্রিজাইগোপোফাইসিস হচ্ছে জাইগোপোফাইসিসের কাজ হচ্ছে সামনের অস্থির সাথে বা পেছনের অস্থির সাথে আটকে থাকা। যদি সামনে থাকে তাহলে প্রি আর পেছনে থাকলে পোস্ট। যেহেতু এর সামনে হচ্ছে অস্থি আছে এজন্য প্রি জাইগোপোফাইসিস আছে, এবং পেছনে যেহেতু কোনো অস্থি নাই এজন্য পোস্ট জাইগোপোফাইসিস এর থাকে না। এরপরে আমরা আসি হচ্ছে অ্যাবিসের ক্ষেত্রে। অ্যাবিসের এইটা হচ্ছে নৌকার মতন বা ত্রিভুজাকার একটা বুকের যে অস্থি, তোমরা মাংস খেয়ে থাকলে দেখবা স্টারনাম, আমাদের স্টারনামের মতন না, একটু ডিফারেন্ট। এটাকে কিলোস্থি বলা হয়। এর হচ্ছে ম্যানোব্রিয়াম থাকে, তারপরে মেটাস্টারনাম থাকে, এই যে কিলের কথা অলরেডি বলেছি, আর থাকে হচ্ছে জিফয়েড প্রসেস। তাহলে এই বৈশিষ্ট্যগুলো এখানে অ্যাড করতে পারো। সিনস্যাক্রাম খুবই কমন একটা, অনেকগুলা অস্থি মিলে একটা অস্থির লেজের দিকের শেষের দিকের কয়েকটা অস্থি মিলে একত্রিত হয়ে এইটা একটা তৈরি করে। বানানটা ভালো করে শিখবা। আচ্ছা, এখানে ১৩ থেকে ১৪টা অস্থি থাকে। এর অনেক নিউরাল ক্যানেলগুলো একীভূত হয়ে যায়, কাটার মতো নিউরাল কাটা তৈরি করে, এবং হচ্ছে ট্রান্সভার্স যে প্রসেস এটা হচ্ছে একত্রিত হয়ে যায়। এদের প্রিজাইগোপোফাইসিস আছে আর এটা শক্ত একটা পাতের মতন গঠন তৈরি করে। আচ্ছা, ফার্কুলা এটা ভি শেপ একটা অস্থি। এটা হচ্ছে গলার দিকে থাকে এবং স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, এবং ২টা অস্থি, ২টা ক্লাভিকাল পরস্পরের সাথে মিলে ভি আকৃতির একটা অস্থি তৈরি করে। এখন আসি রেডিয়াস আলনা। অলরেডি আমি একই কথা বলেছি, ওইটার ক্ষেত্রে এটা একই বৈশিষ্ট্য। এখানেও ২টা অস্থি আছে, সেম সেম যা বলেছি একদম সেম সেম বিষয়গুলো এখানে চলে আসবে। ফিমার, এটা হচ্ছে জিজ্ঞাসা করে ফিমার কি ধরনের, এর বিশেষত্বটা কি? বিশেষত্ব হচ্ছে প্রাণীদেহের সব থেকে বড় অস্থিটাই হচ্ছে ফিমার। প্রাণীদেহের সব থেকে বড় অস্থি হচ্ছে, বিশেষ করে মানব দেহের বলে থাকে ফিমার। এক্ষেত্রেও এর বৈশিষ্ট্য হচ্ছে এর মস্তক আছে, ২টা ট্রকেটার আছে, একটা হচ্ছে ক্ষুদ্র আর একটা হচ্ছে বড়, ২টা ট্রকেন্টার
আর হচ্ছে নিচের দিকে এই হাতে যেমন থাকে হচ্ছে ট্রকলেয়ার, এখানে থাকে হচ্ছে কন্ডাইল। এই হচ্ছে এদের বৈশিষ্ট্য। এইটা হচ্ছে পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থি চক্র মানুষের। এখানে 3টা অস্থি থাকে, এস্টিয়াম, ইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস। কোনটার গঠন কিরকম, শেপ কেমন, এটা ভালো করে শিখবা। এবং সবথেকে সহজে মনে রাখবা হচ্ছে চশমার মতন দেখতে, দেখতে একদম চশমার। আমরা হিউমেরাসে দেখেছি সেটা গ্লেনয়েড গহ্বরের ভেতরে যুক্ত থাকে। এই অস্থিটার এখানে এই ছিদ্রটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম গহ্বর। এর ভেতরে ফিমারের মাথাটা থাকে, এর ভেতরে ফিমারের মাথাটা থাকে। এই ছিল হচ্ছে 4 নাম্বার। যে তাহলে যে কোনো 2টা অস্থির মধ্যে তাহলে কিরকম আসবে। অ্যাবিসের আমি যে 3টা দেখিয়েছি 3টার মধ্যে একটা আসতে পারে, রেপ্টিলিয়া আমি দেখাই নাই। আর অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে 3টার ভেতরে একটা আসবে, কারণ রেপ্টিলিয়া নাই। যেসব কলেজে রেপ্টিলিয়া দেখাবে তাদের রেপ্টিলিয়া এবং অ্যাম্ফিবিয়ার থেকে একটা আসবে। আর অ্যাবিস আর ম্যামালিয়া এইটা 2টার একটা সেট থেকে, অর্থাৎ আমি এখানে যে 6টা দেখিয়েছি 6টার মধ্যে যে কোনো একটা আসবে। এখন আসি 5 নাম্বার। 5 নাম্বারে আছে হচ্ছে বেন্থোস আর প্লাঙ্কটন। প্লাঙ্কটন বেন্থোস কাকে বলে খুব ভালো করে শিখবা, কারণ এটা ভাইভাতে জিজ্ঞাসা করে। আচ্ছা 3টা নয়, এখানে হবে হচ্ছে 2টা। আগে 3টা দেখাতো, এখন 2টা, 2 প্রশ্নে 2টা প্রশ্ন চেঞ্জও হতে পারে, আমি এক্সাক্ট বলতে পারছি না। তাহলে এখানে হচ্ছে টোটাল মার্কস হচ্ছে 3 করে, 4টা লিখতে হবে, 3 এ 4 এ 12। তাহলে প্রত্যেকটাই কিন্তু 3টা পার্ট। শনাক্তকরণে 1, শ্রেণীবিন্যাসে 1, বৈশিষ্ট্যে 1। এখানে আমি 0.5 লিখেছি, কিন্তু আসলে 0.5 হবে না, নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে এখন। তো সেক্ষেত্রে আমি এই যে 5টা লিখেছি, এখানে কিন্তু পরীক্ষায় তোমাকে নির্দিষ্ট করে দিবে না এইটা লেখো, এইটা লেখো, এইটা লেখো। তুমি পরীক্ষার খাতার জন্য যেই 2টা মুখস্থ করে যাবা ওই 2টাই লিখবা, যেই 2টা বেন্থস মুখস্থ করে যাবা ওইটাই লিখবা। কি পাইলা কি দেখাইলা এত কিছু মাথায় রাখবা না। এখানে কিন্তু 12 পাওয়াটা এজন্যই সহজ। তুমি যা মুখস্থ করে যাবা সেটা খাতা ফাঁকা রেখে আসবা না, ভুল হোক সঠিক হোক তুমি ওইটাই লিখে আসবা, ঠিক আছে। এইটা কোনোভাবেই নাম্বার বাদ, মানে তুমি যত প্রিপারেশন নাও না কেন 5 নাম্বারে তোমাকে মাথায় রাখতে হবে আমি 12ই পাবো, সেইভাবে তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। এইটুকু কষ্ট তোমাকে করতেই হবে। তুমি একদম যা মুখস্থ করে যাবা, যেই 4টা সেই 4টাই কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবা। এজন্য এটা কোনোভাবেই মিস করা যাবে না। বেন্থোস আমি 4টা দেখাইছি, তুমি যে কোনো 2টা মুখস্থ করে যাও। প্লাঙ্কটন আমি 5টা দেখাইছি, 3টাই মুখস্থ করবো আমি, কারণ প্রশ্ন অনেক সময় সেট চেঞ্জ আসে, কখনো 3টা আসে, কখনো 2টা আসে। এজন্য প্রশ্ন দেখে যদি 2টা বলে তাহলে 2টা, আর 3টা বললে 3টা, আগে থেকে জেনে যাবা। তো এটা একটা ফ্যাক্ট। তো এক্ষেত্রে প্রদত্ত নমুনাটি বৈজ্ঞানিক নাম লিখতে হবে, শ্রেণীবিন্যাস তো অবশ্যই লিখতে হবে, শ্রেণীবিন্যাস মুখস্থ করতেই হবে, এটা বাধ্যতামূলক। আমি আগেরটার ক্ষেত্রে বলেছি করো করো না করো কোনো প্রবলেম নাই, কিন্তু এক্ষেত্রে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এখানে 12ই পেতে হবে। আচ্ছা, আর শনাক্তকারী বৈশিষ্ট্য 4 থেকে 5টা। তো সাইক্লপসের ক্ষেত্রে এইটা মোস্ট কমন। এইটা দেখে কিভাবে চিনি, এই যে এদের ডিম্বথলি থাকলে সেটা হচ্ছে ফিমেল হয়, আর যদি ডিম্বথলি না থাকে তাহলে মেল হয়, এরকম দেখব। এবং এই যে সুরটা, এইটা যদি বডি লেন্থের পুরাটা না জুড়ে থাকে, শুধুমাত্র কোন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এটার মাথার থেকে বডির হাফ পর্যন্ত যদি এরকম থাকে, তাহলে আমরা এটাকে বলবো সাইক্লপস মেল। কিন্তু যদি এইটা পুরাটা জুড়ে থাকে বডির, তাহলে কিন্তু সেটা আবার ডায়প্টোমাস হয়ে যায়। এজন্য অবশ্যই এই 2টা জিনিস মাথায় রেখে আইডেন্টিফাই করবা। পরীক্ষার সময় তুমি খাতায় যাই লেখো না কেন, তুমি ডায়প্টোমাস পাইছো কিন্তু তুমি খাতায় লিখছো হচ্ছে সাইক্লপস, কোনো প্রবলেম নাই। স্যারকে যেটা পাবা সেটাই বলবা, কিন্তু খাতায় যা খুশি লেখো। তো ক্লাসিফিকেশন আমি এখানে দিয়ে দিয়েছি, এটা মুখস্থ করে ফেলবা। আমি শনাক্তকারী বৈশিষ্ট্যও এখানে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এইটা আমি বলেছি যে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এজন্য এইটা মুখস্থ করে একদম এই 5টা বৈশিষ্ট্যই মুখস্থ করবা, ক্লাসিফিকেশনও মুখস্থ করবা, বাসায় বসে প্রচুর প্র্যাকটিস করবা যাতে এই 12তে 12ই পাওয়া যায়। তাহলে সাইক্লপস, ভিরিডিস, এরপরে আসি হচ্ছে ময়না প্যারাডক্স। এই ক্ষেত্রেও ক্লাসিফিকেশন মুখস্থ করবা, শনাক্তকারী বৈশিষ্ট্য মুখস্থ করবা, সহজ, একটু বুঝে মুখস্থ করলে অনেক সহজ মনে হবে। এবং এই ময়না আর ড্যাফনিয়া, এদের দুজনের দেখতে কিন্তু একই রকম মনে হয়। ময়না, যেহেতু ময়না মানে আমরা মনে করি পাখি, কিন্তু এ যেহেতু পাখি না, আমরা পাখি পড়ছি না, আমরা প্লাঙ্কটন পড়ছি, তাহলে এ পাখি না, এজন্য এর লেজ থাকবে না। এর কি থাকবে না?
লেজ থাকবে না, তাহলে এই ময়নার লেজ নাই। আর যেটা হচ্ছে ড্যাফনিয়া, ড্যাফনিয়ার কিন্তু আবার লেজ আছে, দেখছি কাটার মতন একটা গঠন আছে। তাহলে যখন মাইক্রোস্কোপে দেখবে এটা দেখে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। আর ক্লাসিফিকেশন দিয়ে দিয়েছি এবং বৈশিষ্ট্যও দিয়ে দিয়েছি, একদম ঠুটুস্থ করে ফেলবা যাতে পরীক্ষার খাতায় যেই এখান থেকে যে কোনো 2টা বা 3টাই মুখস্থ করো, আর বেন্থোস 2টা বা 3টা মুখস্থ করো। আচ্ছা, ড্যাপটোমাস আমি বলেছি এটা মেল যে সাইক্লপস তার সাথে এর কনফিউশন হয়ে যায়। দেখো এর এইটা অ্যান্টেনাটা অনেক লম্বা, পুরো বডি লেন্থ জুড়ে থাকে, আর যদি হাফ থাকতো তাহলে সেটা হচ্ছে সাইক্লপস মেল হতো। জিজ্ঞাসা করে এটা সাইক্লপস মেল না ড্যাপটোমাস, তখন ওইটা দেখে আইডেন্টিফাই করবা। এরও বৈশিষ্ট্য আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে বৈশিষ্ট্য, এগুলো মুখস্থ করে ফেলবা, ক্লাসিফিকেশন মুখস্থ করে ফেলবা, তোমার ইচ্ছা মতন যে কোনো 2টা বা 3টা মুখস্থ করে যাবা। এরপরে আসি হচ্ছে হেটারোসাইপ্রিস, এটাও খুব কমন, যেগুলো কমন পাওয়া যায়, সব সময় কমন পাওয়া যায়, আমি জাস্ট সেইগুলাই এখানে তোমাদেরকে দেখাচ্ছি। অল সিজন পাওয়া যায়, তবে এখন যেহেতু চৈত্র মাস, এই বৈশাখ যেহেতু পানি কমে যাবে, এই সময়টাতে একটু প্লাঙ্কটন বেন্থোসের পরিমাণটা খুবই কম থাকে, না পাওয়া যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যার কারণে তুমি মুখস্থ করে খাতায় লিখবা, পরীক্ষার দিন দেখাইতে পারো আর না পারো সেটা নিয়ে এত মাথা ব্যথা করবা না। শনাক্তকারী বৈশিষ্ট্য এই যে আমি দিয়ে দিচ্ছি, যেই এই 5টার মধ্যে যেইটা তোমার সহজ মনে হয় তুমি সেইটা মুখস্থ করে ক্লাসে চলে যাবা। আচ্ছা, এরপরে আসি বাকি 5টার ভেতরে কিন্তু ওইটা ছিল প্লাঙ্কটন, এখন আসছি হচ্ছে বেন্থোস। বেন্থোসে এই যে কাইরোনোমাস লেখার পরে আন্ডারলাইন করব, কিন্তু লার্ভা কিন্তু বৈজ্ঞানিক নামের পার্ট না, এটা হচ্ছে শুধু কাইরোনোমাস। এখানে যেমন কাইরোনোমাস লিখে আন্ডারলাইন হবে, কাইরোনোমাস লিখে আন্ডারলাইন হবে, কিন্তু লার্ভার নিচে আন্ডারলাইন হবে না, অনেকে লার্ভার নিচে আন্ডারলাইন করে, এটা ভুল। আর এর আগে যে কটা দেখিয়েছি ড্যাপটোমাস বা ড্যাফনিয়া, প্রত্যেকটার নিচে কিন্তু বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্য এইটা লিখব, এইটা খুব কমন, বেশি পাওয়া যায় হচ্ছে কাইরোনোমাস লার্ভা, কিন্তু তোমরা এইটার সাথে কনফিউশন করে ফেলবা হচ্ছে ট্যানাইপাস লার্ভার। একইভাবে ট্যানাইপাসের নিচে দাগ হবে, লার্ভার নিচে দাগ হবে না। এর শনাক্তকারী বৈশিষ্ট্যটাও আমরা দেখব। এখন আমি এদের দুজনের একটা ছবি দেখাবো, যেটা দেখে কম্পেয়ার করতে পারবা কে কাইরোনোমাস আর কে হচ্ছে ট্যানাইপাস। ভেতরে যায় দেখি, এই যে এখানে দেখি এটা হচ্ছে ট্যানাইপাস, এটা হচ্ছে কাইরোনোমাস। এর ভেতরের যেই ইন্টেস্টাইনের পার্ট দেখছি এটাও কিন্তু দেখা যায়, এজন্য এটা দেখে কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব না। আইডেন্টিফাই করতে হবে এই অংশটুকু দেখে। এখানে যে ফুলকা দেখতে পাচ্ছি এটা একটু বাকিয়ে থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় না, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে এই অংশটাই দেখতে। এও কিন্তু বাকিয়ে যখন যায় তখন এই যে নিচে লেজের মতন অংশ আছে, এইটাকেই দেখে অনেক সময় মনে হয় হচ্ছে ফুল, এই পাশে চলে গেছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেটা না। তাহলে কি করতে হবে, যদি এরকম পাশে ফুলকা থাকে তাহলে সেটা হচ্ছে কাইরোনোমাস, আর যেটা যদি না থাকে তাহলে সেটা হচ্ছে ট্যানাইপাস। জাস্ট এই অংশটা, যদি ফুলকা থাকে তাহলে কাইরোনোমাস, না থাকলে ট্যানাইপাস। এই অংশটুকু ভালো করে দেখবা, আইডেন্টিফাই করবা, তাহলেই তোমার ট্যানাইপাস আর কাইরোনোমাস নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এটা ছাড়া আরও 2টা কমন পাওয়া যায়, একটা হচ্ছে নেইস আর একটা হচ্ছে ডেরো। নেইসের ক্ষেত্রে ওরকম ফুলকা টুলকা কিছুই থাকে না, গায়ে একটু কাটা কাটা মতন থাকে, ট্যানাইপাসের এরকম কাটাটা থাকে না, কারণ ট্যানাইপাসেরও বডির এরকম দেখা যায়, কিন্তু ওর নিচে এরকম একগুচ্ছ ফুলকা থাকে, যেটা এইটার আবার থাকে, কিন্তু এটার ওইটার গঠনটা একেবারেই আলাদা, এটা কম পাওয়া যায়, এটা এই সিজনে পাওয়া যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো এই ছিল হচ্ছে তোমাদের 5 নাম্বারটা। এখন আসি হচ্ছে 6 নাম্বার শিক্ষা সফর, অলরেডি আমি বলেছি, 7 নাম্বারের ক্ষেত্রেও আমি বলেছি, এবং 10 নাম্বার মৌখিক পরীক্ষা, এটা তো আমি বললামই যে কি কি তোমাদের শিখে যাওয়া উচিত, সেগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো আশা করি সবাই খুব ভালো করবে এবং সবাই এ প্লাস পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।